ঘন্টা বন্ধ করে আজকে কিন্তু অনেক কিছু শিখছো। অনেক ডাইমেনশন ওপেন তাই তুই ভালো হতে চেষ্টা করবি তো? জি স্যার। হ্যাঁ, বেটার দেন না এই মানুষ যদি অভ্যাস সবচেয়ে পৃথিবীতে খারাপ জিনিস হচ্ছে অভ্যাস। কেন বলতো? মানুষের অভ্যাস তার চিন্তা করো তার স্কেলিটনকেও চেঞ্জ করে ফেলে, ম্যালিফিকেশন তৈরি করে, তারে দেখতে ভালো লাগতে ভিডিওরে পচা করে ফেলে। অভ্যাস এত খারাপ জিনিস। তাই আমাদের অবতার বলছে যে একটা লোক অভ্যাস পরিবর্তন করছে, তার চেয়ে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ছে এটা বিশ্বাস করা সহজ। বুঝছো? অভ্যাস চেঞ্জ করছে এটা বিশ্বাস করা কঠিন। এবং তুমি জানো তোমার অভ্যাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে তুমি বেহেশতে পাবা না ওই ডাস্টবিনে যাবা। জানো তুমি বেহেশতে যা কোন জিনিসটাকে আল্লাহ রাখবে, যেটা বেটার জেনে নেন যে তাকে রাখবে। বেহেশত তার জন্য। বুঝছো নাকি? বুঝতে বুঝাইতে পারিনি। হ্যাঁ যাই বলতো তোদের যে অভ্যাস কেমন কিন্তু বেহেশতে রাখা যে লোকটা বেহেশতের আশা করে না এর চেয়ে ভাগ্যবান কেউ না। কারণ তুমি পৃথিবীতে যত ইনকাম করো তুই কি 10টা পৃথিবী পাবি? তুই তো একটা পৃথিবী পাবি না। যতই চুরি করো তার জারি করছ পাবি। আর ওই লোকটা মিনিমাম 10টা পৃথিবী পাবো। তাহলে তুই পিছানো না? অনেক পিছানো আমরা আশা করি স্যার। ঠিক আছে স্যার পাস করলে আগায় যাব। পাস করলে ওটা তো এক জিনিস, ওটা এই আজকে তোমার সন্তুষ্টি হবে, কিন্তু বেটার দেন এঞ্জেল অন্য ব্যাপার। স্যার এটাও তো স্যারের সাথে জড়িত থাকবে স্যার। আচ্ছা দেখো ওইটা একটা অর্থোপেন্টোমোগ্রাম, হ্যাঁ ওপিজি এক্স-রে। তো ওই অর্থোপেন্টোমোগ্রামের সুবিধা কি? অর্থোপেন্টোমোগ্রামে যেমন এই যে মিক্স ডেন্টিশনের একটা ওপিজি আছে, এই এক্স-রেটাই দেব। এখন এইটা দেখে তোমাকে কইবো যে এই দাঁতগুলা এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে। এই যে ওপিজি, হ্যাঁ এক নম্বর হচ্ছে বয়স কত। হ্যাঁ তাহলে বয়স যদি দেখতে চাই এখানে দেখতে হবে কোন কোন দাঁত উঠছে। যেমন ওই যে দেখো 6 কি উঠছে? স্যার উঠছে স্যার 6 উঠছে, 7 এর ইয়া তৈরি হয়েছে, প্রিমোলার গুলো উঠছে, উঠে নেই, ইনসিজার গুলো উঠছে, তাই না? আপার লোয়ার ইনসিজার গুলো উঠছে শুধু। তাইলে এটা 7-8 বছর বয়স। দেখো তো বয়স কত লেখা আছে? 8। হ্যাঁ ইনসিজার আপার লোয়ার যদি উঠে যায় আর 6 উঠে তার মানে হচ্ছে এটা 7 থেকে 8 বছর বয়স বা 8 বছর প্লাস হইতে পারে এই। ঠিক আছে? আর বাকিগুলো তো উঠে নেই। হ্যাঁ তারপরে জিজ্ঞাসা যে তারপরে এখান থেকে লিওয়ে স্পেস কি জিনিস, ইনসিজার লেবিয়ালিটি কি জিনিস এগুলো ধরতে পারে। ফিজিওলজিক স্পেস কি কি আছে, প্রাইমেট স্পেস, লিওয়ে স্পেস, এগুলো হচ্ছে ফিজিওলজিক স্পেস। বুঝছো? তারপরে ধরতে পারে এই যে দাঁতগুলা ওই যে আনইরাপ্টেড আছে এগুলো কি ইম্প্যাক্টেড কিনা। হ্যাঁ তখন তুমি বলবে না এগুলো ইম্প্যাক্টেড না। কেন? কারণ এগুলো রুট গুলো তৈরি হয়নি। যদি রুট ফরমেশন কমপ্লিট হইতো এবং অন্য দাঁতগুলো অকুলেশনে যাইতো, দুই একটা দাঁত অকুলেশনে না যাইতো, তখন ওটা ইম্প্যাক্টেড বলতাম। কিন্তু রুট তো তৈরি হয়নি, রুট তৈরি হওয়া বাকি আছে, তার মানে এরা উঠবে। ঠিক আছে? তারপরে বলবে কিভাবে বুঝবা যে এটা দুধের দাঁত তুলতে হইব। ওদের দুধের দাঁত তুলতে হইব এটা বুঝুক কেমনে? যদি দেখি ওর যে সাকসেসার সেটা দুধের দাঁতটার অর্ধেকের বেশি খাওয়া ফেলাইছে, আর যে সাকসেসার এটা 2/3 এর বেশি তৈরি হয়ে গেছে রুট সহ, দেখা গেল রুট অল্প একটু বাকি আছে এটা। কারণ দাঁত উঠার পরও রুট কমপ্লিট হইতে 2.5 বছর লাগে। ঠিক আছে? যদি দেখতাম যে ওইটা 2/3 তৈরি হয়ে গেছে আর দুধের দাঁতটাও যদি দেখা যেত 2/3 রিজর্ভশন হয়ে গেছে, 1/3 রয়েছে, তাইলে ফেলাই দাও। ফেলাই দিলে এটা উড়ে দেবে। তারপর রুট কমপ্লিট হতে আরো কিছু সময় লাগবে। ঠিক আছে? এইভাবে বাংলায় এইভাবে সহজ করে উত্তর দিলে এমনি পাস নাকি? এটা কি পড়া লাগে? আমি যে গল্প করতেছি হ্যাঁ মাথায় থাকলে আর কি কিছু হ্যাঁ
তারপরে জিজ্ঞেস করবে যে এই ওপিজি দিয়া আমরা অর্থোডন্টিক পয়েন্ট অফ ভিউতে আর কি কি দেখি। তো অর্থোডন্টিক পয়েন্ট অফ ভিউতে আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে পেরিওডন্সিয়াম। কারণ পেরিওডন্সিয়ামটা এই দাঁতটা এইখান থেকে আমার ব্লেড এই যে কোনো একটা মডিফিকেশনে একটা ধারালো জিনিস ইউজ করতে হবে, কাটার। আমাদের ডেন্টিস্ট্রিতে আমরা সবসময় ডায়মন্ড বার ইউজ করি, এটা একটা ব্লেড। আমরা টিসি বার ইউজ করি, ওটাও ব্লেড। আমরা বিপি ব্লেড ইউজ করি, ওটা তো ব্লেডই। আমরা যে রিমার ফাইলগুলো ইউজ করি, ওগুলো ব্লেড, ওটাতে পাল্প কাটা যায়, কেটে কেটে বের করা যায়, ওটা ব্লেড। অর্থাৎ ডেন্টিস্ট্রি চলে একটা ব্লেড দিয়া। তাহলে এই অর্থোডন্টিক্স এর ব্লেড কোনটা? অর্থোডন্টিক্স এর ব্লেড হচ্ছে লাইট কন্টিনিউয়াস প্রেসার। হ্যাঁ, লাইট প্রেসারটা লাইট হইতে হবে এবং কন্টিনিউয়াস হইতে হবে, অনেকক্ষণ ধরে দিতে হবে। যেমন তুই কামড় খাওয়ার সময় কামড় দেস খাবারে, তাতে কি দাঁত জায়গা বদলায়? এই যে প্রেসার আমরা ইউজ করি দাঁত নড়ানোর জন্য, তার চেয়ে বেশি প্রেসার দেস, তার দাঁত নড়ে? অর্থাৎ প্রেসারটা কন্টিনিউয়াস হইতে হবে, অর্থাৎ এটা 8 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে দিতে হবে, তাইলে দাঁতটা নড়বে। কিভাবে নড়বে? লাইট কন্টিনিউয়াস প্রেসারের সুবিধা কি? দাঁতটা যে এইখান থেকে এখানে যাবে, হাত পা যত অ্যানাটমি আছে ওর সবগুলো নিয়ে যাবে। হ্যাঁ, যদি বেশি প্রেসার দেস তাহলে একটা হাত ছুটে দেবো, এই হাতটা ছুটে দেবো, পা ছুটে দেবো, একটা মডিফাইড দাঁত হয়ে যাবে, যেটা এটা নাই ওটা নাই, তখন ওটা আর নর্মাল থাকবে না, ওটা দীর্ঘদিন টিকবে না, ঠিকবে? এই যারা দাঁত তৈরি করছে 90 বছর যাবে গিয়া, এটা দিয়ে খাস কত কি খরচ। আর একটা গাড়ি 10 কোটি টাকা দিয়ে কিনিস, 5 বছর পরে গ্যারেজ নিতে হবে, টায়ার গেছে গিয়া, জয়েন্ট গেছে গিয়া। একটা গাড়ি 25 বছর পাললে দেখা যাবে যে ওর খোলসটা পুরানটা আছে আর ভিতরে সব বদলে গেছে। আস্তে আস্তে পাল্টাইছে, মনে নেই, মনে হলে ওই গাড়িটাই আছে, আসলে তো নাই। ওই জকি জয়েন্ট টায়ার ইঞ্জিন সব বদলাই গেছে দিয়া, দেখা গেল পুরোটাই বারবার বদলাইছো। তোমার কি ওই সুযোগ আছে এগুলা বদলাইতে হবে? তুমি যে আজকাল যে ট্রিটমেন্টের গুণে মানুষ 90-100 বছর করে বাঁচতেছে, 90 বছর তো বাঁচি। হার্ট ফেল করলেও কেমনি পিন ফুন দিয়া, তারপর ডায়ালাইসিস মাইলাইসিস বিভিন্ন সিস্টেম করে মানুষকে আজকাল অনেকদিন বাঁচে না? এই ফ্যানটা দাও, ফ্যানটা দাও, গরমের কিছু দাও। স্যার তাহলে পেরিডন্সিয়ামে কি দেখবো এখানে? তাহলে এই পেরিডন্সিয়ামটা আমরা কেন দেখি? যে পেরিডন্টাল হেলথটা ভালো আছে, যে এই দাঁতটা যে নাড়াবো, এই পেরিডন্টাল হেলথ যদি ভালো না থাকে, পেরিডন্টাল বোন লস থাকে, দাঁতটা যদি অ্যাঙ্কাইলোস থাকে, অর্থাৎ দাঁত যদি হাড়ের সাথে জোড়া লেগে যায়, পেরিডন্টাল স্পেস না থাকে, তাহলে ওই দাঁত তো নড়বে না, প্রেসার দিয়ে লাভ নেই। ঠিক আছে, তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা দেখবো যে কজেস অফ ক্রাউডিং, যেমন মিডলাস ডায়াস্টেমাল একটা ওডোন্টম থাকে, সেগুলো আছে কিনা, যেটা আর্চ স্পেসকে কমে দিচ্ছে, ইম্প্যাক্টেড দাঁত আছে কিনা এগুলো দেখবো। হ্যাঁ, সেই ইম্প্যাক্টেড দাঁতটা আরেকটা দাঁতকে নড়তে বাধা দিবে কিনা, যে দাঁতটা দিকে এনে যাইতে পারবো কিনা, কোনো সিস্ট প্যাথোলজি আছে কিনা, যেটা আমার স্পেস নিয়ে গন্ডগোল করবে, আর পেরিমিটার নিয়ে গন্ডগোল করবে, বুঝছো না? এই জিনিসটা দেখবো, এটা অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউতে এগুলো আমার ইম্পর্টেন্ট, এগুলো আমাকে দেখতে হবে। হ্যাঁ, তারপরে এইখানে যেমন আমি দেখতেছি কোনো মিসিং দাঁত আছে কিনা, মিসিং দাঁত যদি থাকে তাহলে ওইটা আমার স্পেস, ওই স্পেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট অর্থনৈতিক। যখন তুমি দাঁতকে অ্যালাইন করবা, স্পেসটাকে এমনি ম্যানেজ করবা। স্পেস ম্যানেজের মূল উদ্দেশ্য কি? আমি রুগীটার কামড় ঠিক করব, কামড় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কামড়কে রিস্টোর করবো, নর্মালের দিকে নিব, সেই সাথে ওর স্ক্যালিটনকে নর্মালের দিকে নিব, তাইলে ওরা দেখতে ভালো, আগে যে চেহারা ছিল থাকবে নাকি? এই তো ওপিসি থেকে গিয়ে স্যার এগুলা যদি পারস তাহলে তো পাস স্যার, এইটাই থাকবো, কিন্তু আমি এটা চেঞ্জ করব না। একটা কোশ্চেন ছিল, ম্যান্ডিবুলার রাইট সাইডে পার্মানেন্ট প্রিমোলার যে টুথ জাম্প তো নাই স্যার, সেকেন্ড প্রিমোলার। হ্যাঁ, ওই যে ওইটা মিসিং টুথ আছে কিনা তাহলে এটা দেখবো। টুথ জাম্প যদি না থাকে তাহলে কি পরিণতি? হ্যাঁ, দাঁত যদি অ্যাঙ্কোইলাস থাকে তার পরিণতি কি? দাঁত যদি না থাকে তাহলে দুধের দাঁতটা 40 বছর বয়স পর্যন্ত লোক দিতে পারবে দাঁড়ে, কিন্তু দুধের দাঁতের সমস্যা কি? বেশি জায়গা করে দুধের দাঁতগুলো বড় না, ফার্স্ট প্রিমোলার বড়, ক্যানাইন বড়, সেকেন্ড প্রিমোলার বড়, ইনসিজার আবার সাইজ কম।
ছোট, তাইলে আমার এই দুধের দাঁতটা ওই রুগীর কই তুলব যেটা যাইব, কিন্তু দেখা যায় ওই দাঁতটা সাইজ বড় হওয়ার কারণে যদি ক্রাউডিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওটা ফেলে দিয়ে মানে প্রসেসিস দিতে হবে। আর যদি দেখা যায় ওটা থাকলে মোটামুটি অপারেশন ঠিক আছে, কামড়, তারপরে দাঁতের অ্যালাইনমেন্ট অ্যান্ড্রুজ 6 কিস নর্মাল কামড় ওটা ঠিক আছে, যদি ওটা ঠিক থাকে ওই দুধের দাঁত সহ, তাহলে ইনিশিয়ালি ফেলার দরকার নেই, ওটা 30-40 বছর পর্যন্ত যাইব, যাওয়ার পর তারপর ওটা ফেলে দিয়ে মানে একটা প্রসেসিস দিতে হবে, তাই না? সেই প্রসেসিসটা ইমপ্ল্যান্ট হতে পারে, ব্রিজ ওয়ার্ক হতে পারে, ক্রাউন ব্রিজ ওয়ার্ক হতে পারে, সেটা একটা ডেঞ্চার হতে পারে নাকি, বুঝতে পারবো? আচ্ছা, আবার একটা দাঁত যদি অ্যাঙ্কাইলোস থাকে, হাড়ের সাথে জোড়া লাগা থাকে, তাহলে ওটা কেমনি বুঝবো যে অ্যাঙ্কাইলোস? ওটা বুঝে যাবো যে দেখা যাবো ক্লিনিক্যালি দেখা যাবো যে দাঁতটা অন্য দাঁত কামড়ে গেছে গিয়ে অকুলেশনে গেছে, কিন্তু ও যাইতে পারতেছে না, ইনফ্রা অকুলেশনে চলে গেছে, হ্যাঁ, ওটা উঠতে পারতেছে না, এটাই একটা মূল হ্যাঁ দাঁতটা অ্যাঙ্কাইলোস, হাড়ের সাথে জোড়া লেগে গেছে। একটা দাঁত যদি ইনফ্রা অকুলেশনে থাকে তখন কি হবে? উপরের দাঁতটা উঠতে চেষ্টা করবে, ওটা দেখবো আমার সঙ্গী খুঁজবো, খুঁজে ওটা সুপ্রা অকুলেশনে চলে যাবে। তারপরে পাশের দাঁতগুলা কি করবে? ওই যে দাঁতটা বের হয়ে আসতেছে ওর যাতে বাইর না হয় ওরা ওর দায়িত্ব নিতে চেষ্টা করবে, ওরা হেলে যাবে, যে এটাকেও সাপোর্ট দেবে ওটাকেও সাপোর্ট দিতে যাবে, এরা এইভাবে হেলবে একটার দিকে আর একটা, এই যে ওরা এইভাবে হেলবে, হেলে ওরা ধরে রাখতে চেষ্টা করবে, হেললে কি হবে? পিছনে যে টাইট কন্টাক্ট থেকে দাঁতের ওটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যান্ড্রুজ 6 কিস নরমাল কামড় নষ্ট হয়ে যাবে। এটাকে কি বলে? এটাকে বলে অকুলুশাল কামড়ের ডিসহারমোনি, কামড়ের অসামঞ্জস্যতা, বুঝছো? এটা যেটা আমি কিন্তু গল্প বলতেছি, এগুলো মনে রাখতে পারলে কত উত্তর দেব, হ্যাঁ, বইও পড়তে হবে না, হইব? হ্যাঁ, এইভাবে বুঝাইতে পারলে তোরা ফেল করে দিতে পারবো, হ্যাঁ, এমনি ফেল করে দেবো। এটা তো আমার মনে হয় না 5 পড়া ছেলেদের যদি এভাবে লেকচার দিই করতে পারবে, হ্যাঁ, পারবে না? এবার আমরা সেভেলোমেট্রি একটু বলবো, আর 15 মিনিট বললে শেষ। খুব যে বেশি ক্লাস নিচ্ছি তোমাদের, তোমরা 10টায় শুরু করবা, সোয়া একটায় পুরোটাই শেষ। সেকেন্ড প্রিমোলার প্রুজম নাই তো বলবই, হ্যাঁ অ্যাবসেন্স প্রুজম। তারপরে তোমার ধরতে পারে ডিসিডুয়াস ডেন্টিশনের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু দেখবা, হ্যাঁ, যে কি হয় এই অ্যাডাল্ট অকুলুশন 6 কিস নরমাল অকুলুশন, কিন্তু ওই যে বাচ্চাদের অকুলুশন কামড় সেটার আবার বৈশিষ্ট্য একটু আলাদা, সেটা দেখে নিবা বই থেকে। আচ্ছা, এটা কি? ল্যাটারাল সেফালোগ্রাম। এটাকে কেন স্ট্যান্ডার্ডের রেডিওগ্রাম বলে? কারণ তোমরা বলবো স্যার ওই যে 5 ফিট দূর থাকবে, এগুলো না মেলে বলবো স্যার এটা অনেকগুলো নিয়ম কানুন মেনে করতে হয়, যেটা নর্মাল এক্সরেতে অত নিয়ম মানতে হয় না, সেই জন্য এটাকে স্ট্যান্ডার্ডের এক্সরে বলে। তারপরে যদি জিজ্ঞেস করে কি কি নিয়ম মানতে হয়, তখন তোমরা 5 ফিট দূরত্বে মিড স্যাজেক্টাল প্লেন থেকে, হ্যাঁ, কোনটা কোন দূরত্বে, হ্যাঁ, সেগুলো তখন বলবো, তার আগে পর্যন্ত বলবো। তারপরে রুগীর কামড় দেওয়া থাকতে হবে, ঢোক দিয়ে কামড় দেওয়া সেন্ট্রিক অকুলেশনে থাকতে হবে, ফোনগুলো রিল্যাক্স থাকতে হবে, হ্যাঁ, তারপরে রুগীকে দুই স্কালকে সমান, দুই পায়ের উপর সমান ভাব দিয়ে দাঁড়াইতে হবে, যাতে দুই দিকের স্কাল একটার সাথে একটা প্যারালাল থাকে, হ্যাঁ, কারণ এগুলো দিতে পারে, বোনগুলো সব দিতে পারে, তোরে জোড়ায় জোড়ায় বানাইছে, দিয়ে তোর একটা জোড়াও বানাইছে আলাদা, তো দুইটা চোখ, তোর না যে অর্গানটা একটা, এটা আসলে দুইটা ছিল, মাঝখানে এসে জোড়া লাগছে, যেমন হার্ট দুইটা অর্গান একসাথে এসে জোড়া লাগছে, যেগুলো জোড়া লাগে সেগুলো কি হয়? সাইনাস হয়, ফিশার হয়, ফাটল থাকে মাঝে মাঝে, ঠিক মতো জোড়া লাগে, তাই না? হ্যাঁ, যেমন কেপ হয়, প্যালেট হয়, এটাতে একটা ছিল, কিন্তু এটা আসলে দুই দিক থেকে এসে জোড়া লাগছে, এই জন্য আমরা তোমাদের জোড়া জোড়া করে বানাইছে, আর দিয়ে তোর একটা জোড়াও বানাইতেছে, হ্যাঁ, বলা যায় না, 2-3টাও থাকতে পারে জোড়া, কি বলো? তাহলে আরো ভালো হয়, ওটা তো জোড়াই।
জোড়ার ব্যাপারটা কি সাংঘাতিক। একটা জোড়া যদি না থাকে তাহলে অকৌশল ডিসহারমোনি হয়। চিন্তা করতে পারো, জোড়াটা যদি না থাকে ওইখানকার এলভিউলার বোনটা নষ্ট হয়ে যায়। চিন্তা করতে পারো। হ্যাঁ, কাজে এই দাঁত যখন দাঁতটি খুঁজে পায়, এটা হলো সৃষ্টির উদ্দেশ্য, যে জোড়া জোড়াকে খুঁজে পাবে। খুঁজে পাইলেই সব ঠিক হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায় সবাই। চিন্তা করো, তাহলে জোড়াটা কত ইম্পর্টেন্ট। ইদানিং অবশ্য ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেদিন দেখলাম একটা মেডিকেল একটা গ্রুপের 55% মেয়ে বিয়ে করেনি, কেরিয়ার করতে দেয় আর বিয়ে করা হয়নি। চিন্তা করো, প্রফেসর সব হয়েছে, বিয়ে আর করতে পারেনি। তাইলে কি হইলো কত? তারপরে আমার কাছে এটাও পিকুলিয়ার লাগে, তাই না? একটা জোড়া আর একটা জোড়ারে খুঁজে পেলে কত কষ্ট। বাচ্চা জন্ম দিবে, এটা মানুষ করবো, তারপরে ওটা খুঁজে পেলে ও খুশি। স্যার বিয়ে করা স্যার দুনিয়াটা আল্লাহ কিরকম ভাবে বানাইছে, তাই না? এটাই তো, এটা আমরা একটা কমপ্লেক্স সৃষ্টি বুঝতে হবে। এটার একটা কমপ্লেক্স ছাড়া সহজ ব্যাখ্যা থাকতে পারে না। কেউ যদি সহজ ব্যাখ্যা দিয়ে বেড়ায়, যেমন এই দেখ, এই যে এই মুভিটা, এটা যে হানানা যে এই যে গাড়ি ছাড়া অতিরিক্ত প্রেশার দিয়েছে, এটা আমাদের এক্স প্রিন্সিপাল স্যারের মেয়ে। ওই যে এর একজন প্রিন্সিপাল ছিল না আওয়ামী লীগের, বাসু স্যার না, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, ওই যে সোহেল স্যার সোহেল মাহমুদ, সোহেল মাহমুদ যে সোহেল মাহমুদের মিটারে পাঠাইছে, বুঝছো? দেখো তোর অবস্থা দেখবা, গেছে কি খেলা করে গেছে, গাজী স্যারের কাছে গেছিল। এই যে দেখো তুমি মেয়েটার গালটা ফুলছে না? এই যে দেখো, এই যে দেখো কি অবস্থা, কি একটা অবস্থা। কি হয়েছিল স্যার? কেস কি? কেস কি হয়েছে, একটা দাঁতে অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে রুটটা রিজর্পশন হয়ে গেছে পিছন থেকে। এই যে রিজর্পশন হয়ে গেছে না, তারপর ওই রুটটা রুটকেয়ার করছি, রুটকেয়ার ওষুধ দেওয়ার পরে ওটা কমতেছে না, তারপরে গাল কেটে স্কুজ বের করার পরে কমছে। বুঝছো, এটা কি সহজ কথা? এটা কমপ্লেক্স না? তুমি শুধু ওষুধ দিলে টিপে দেবো? এই মেয়েটা ঘুমিয়ে না 3-4 দিন, চেহারা দেখে তো বলা যায়। পুজ বের করার পরে কামি ঘুমিয়েছে, এত জ্বালার জিনিস। আচ্ছা, ওটা কি? এটা একটা ল্যাটারাল সেফালোগ্রাম। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড এক্সরে কেন বলা হয়? কারণ এটা অনেক নিয়ম কানুন মেনে এই এক্সরেটা করতে হয়, যেটা এটাকে স্ট্যান্ডার্ড আদর্শ এক্সরে বলা হয়। এবং নিয়ম কানুনগুলো কি, ওগুলো তোমরা দেখে নিবা কেমনে এক্সরে নেয়। খুব রিল্যাক্স থাকতে হয়, রুগী নিজের চোখের দিকে আয়নায় তাকাবে, লিপ রিল্যাক্স থাকবে, সেন্টিক ঢুকিয়ে কামড় দিতে বলতে হবে, সেন্টিক অপারেশনে থাকতে হবে, তারপরে পায়ের উপর সমান ভর দিয়ে দাঁড়াইতে হবে। হ্যাঁ, এইভাবেই এক্সরেটা করা হয়। তারপরে দূরত্বর ব্যাপার তো আছে। হ্যাঁ, এক্সরে দূরত্ব, ইয়ার দূরত্ব, ফিক্স সাজেটাল প্লেন থেকে ফিল্মের দূরত্ব, সোর্সের দূরত্ব, এটা নির্দিষ্ট হইতে হবে। এত নিয়ম কানুনে করা হয়। কারণ কি, এখানে কতগুলা মাপামাপি করা যায়, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাপামাপির মাধ্যমে একটা জাতিকে আর একটা জাতির থেকে, একটা জাতির মুখ অবয়বকে আর একটা জাতির মুখ অবয়ব থেকে আলাদা করা যায়। এই জাতিটা এইভাবে বড় হয়। অ্যাডাল্টদের মেক্সিলোফেসিয়াল স্ট্রাকচারে নরমাল কি সেটা বের করা যায়। এগুলো বের করার সুবিধা কি, এই যে আমি যে এখানে মডিফাই করবো, মিক্সার মেন্ডিবল ধরে টানাটানি করবো, দাঁত ধরে টানাটানি করবো, অবস্থান পাল্টাবো, এটা কোন জায়গায় নিয়ে গেলে লোকটাকে দেখতে ভালো লাগবে। আমি সুন্দর মানুষের সেফালোগ্রাম করি, এই সেফালোমেট্রিক অ্যানালাইসিস করে এর কোন অ্যাঙ্গেল কত, এটা বের করি।
যে আরেকটা মানুষ যেটা অ্যাবনর্মাল সেগুলো যদি ওইখানে নিয়ে ওইটার কাছাকাছি নিয়ে যেতে চাইলে তাইলে তো ওটা দেখতে পারবে। তাইলে তো একটা লোক অ্যাক্সিডেন্ট করে সমস্ত মুখ ভেঙে পড়ে, মুখটা 300 টুকরা হবে। এই টুকরাগুলো কেমনে জোড়া দিয়া ওই অ্যাঙ্গেলগুলো ঠিক করলেই লোকটা সমাজে চলতে পারবে। সমাজে চলা মানে এত সোজা? একটা লোক অ্যাক্সিডেন্ট করার পরে পরে কি ওর চাহিদাগুলো যাইব, ওর বিয়ার করাইতে দেবো, ওর জীবনের খাতগুলা, ও যাতে আবার চাকরি পায়, ও যাতে সমাজে চলতে পারে, ব্যবসা করে খাইতে পারে, সেগুলো ব্যবস্থা করতে হবে। ছেড়ে দিলে সেটা করতে গেলে তো এই মুখটাকে ডিস্ট্রয় করতে হবে, নাহলে তো ওই 300 টুকরা একটা মুখ রাস্তায় নামলে তো দেখেই ওর কোনো খদ্দের হইব না, ও বিয়ে করতে পারবো না, ওর জীবন চলবে না, তো ওর জীবন আটকে যাবে। এবং কি হবে, বাপ মা ভালোবাসা কয়েকদিন, বাপ মাই তো একদিন মারা যাবে, তারপর দেখবো কি, খাবো কি? বুঝছো না? তাইলে একটা মানুষ দেখতে ভালো, স্মার্ট, সেটা তার মুখের মধ্যে প্রকাশ করবে। এইটা বেঁচেই তো সে খাবে নাকি? এইটা বেঁচেই তো সে জীবিকাটা নির্বাহ করবে, সে তার ফ্যামিলিটাকে পালবে নাকি? সে এই যে রিস্টোরেশন, সেটা কোন জায়গায় নিয়ে যায়, আমি খালে ছাড়িয়ে দিলে ওর রিস্টোরেশনটা হবে, সেটা বের করার জন্য এই এক্সেল আবিষ্কার করা হয়েছে। সেটার ভাষা তৈরি করার জন্যই এটাকে আবিষ্কার করা। আংকিক একটা রূপ তাহলে খুব সহজেই বোঝা যায় যে কোনটা কোন জায়গায় নিয়ে যেতে চাইবে, কোনটা কোন জায়গায় নিতে হবে। এটা যদি টার্গেট না করে দেয়, তাহলে তুমি যদি ইচ্ছা মতো নাড়াও সব, তাহলে হইব? হ্যাঁ, এই জন্য এটা তৈরি করছে। এটা বিভিন্ন রকম আছে, ল্যাটারাল আছে, ফ্রন্টাল আছে, অবলিক ভিউ আছে। এটা ইউজ এই যে একটা জাতির চেহারা কেমন, এটা আংকিক একটা রূপে নিয়ে আসার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বাঙালি জাতির চেহারা, এখন একটা নিগ্রোর যে চেহারা, ওইটার যে নর্মাল, ওগুলো এখন আমি একটা বাঙালিরে সার্জারি পার্জারি কইরা বা অর্থনৈতিক করে নিগ্রো বানাই দিলাম, তাহলে ও চলবে? হ্যাঁ, বা চাইনিজ বানাই দিলাম, চলবো? অসুবিধা হলো না? চলবো? চাইনিজ বানাই দেবো, নিগ্রোরে নিগ্রো, আর বাঙালিরে বাঙালি, নাইলে তো হইব না। নাইলে তো একটা বাইরেও বাইরে পড়বে না, পড়বে? হ্যাঁ, একটা লোকের মনে করে ক্যান্সার হওয়ার কারণে এটা ওটা কাইটা ফেলাই দিলাম, দেওয়ার পর আবার এটা রিস্টোর করে দিতে হবে, কারণ এটা এমন একটা জায়গা রিল পেতে পারবে। পেটে একটা অপারেশন একটা জায়গায় 5টা ভ্যালু অসুবিধা, এটা তো ঢাকা থাকে, এটা রাখতে পারবা? রাখতে পারবা? তুই খুব গোর্খা পড়স, কিন্তু তোর পার্টনারের সামনে তোর এটা খুলতে হইব, সেই পার্টনার তো তোর চয়েস করতে হইব, তা নাইলে করবো না, বুঝবো? বা তোর পার্টনারকে দেখতে হইব নাকি, তা নাহলে তোরও হইব না, বুঝবো? হ্যাঁ, একটা জায়গায় যাতে এটা খুলতে হবে, তাই না? এই যে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ানো, এই যে তোমার সমাজে চলমান করা, এই যে তোমার সামাজিক জীবনটা ফিরিয়ে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এটা তৈরি হয়েছে। এরপরে তোমাদের বলবে ওই এক্সের মধ্যে দেখো গণিয়ন কোথায়, দেখো তো যাও গণিয়ন কোথায়, দেখো বিভিন্ন পয়েন্ট দেখে বলবে অরবিটালি কোথায়, দেখো এই যাও উড়ো একদম। হ্যাঁ, অরবিটালি এখানে। কোরিয়ন কোথায়? ওই যে দেখো, ওই যে রেডিও পে ফোটাটা দেখা যায় না, ওই যে রেডিও পে ফোটাটা, ওই রেডিও পে ফোটাটা বেড়া, হ্যাঁ এই যে ফোটা, এই ফোটাটা চারদিকে একটা গোল দাও, পেন দিয়া দেয় নাকি গোল? আরে পেনের পিছন দিয়ে দেবে একটা গোলটা, ইমাজিনারি গোল। হ্যাঁ, এই গোলটার পোস্টেরিয়র সুপারিয়র পয়েন্টটা হচ্ছে পোরিয়ন, আর অরবিটালি যোগ করলে কোন তল? ফ্র্যাঙ্কফুর্ট হরিজন্টাল। সেলা কোন পয়েন্ট? না বেটা, ওই যে আর একটু সামনে যা, ওই যে এই যে দেখেন এখানে একটা ফোসা আছে না, ফোসাটা এই যে ফোসা ফর দি পিটুইটারি গ্ল্যান্ড, এটার জিওমেট্রিক সেন্টার। জিওমেট্রিক সেন্টার মানে এই জায়গায় একটা গোল আঁকতে হবে, তার সেন্টারটা এটা সার্কেল আঁকতে, ওই ফোসাটা কেন্দ্র করে সার্কেল আঁক, এক দাগে আঁক না বেটা। হ্যাঁ, এই সার্কেলটার কেন্দ্রবিন্দুটাই হচ্ছে সেলা। ন্যাসিয়ন কোন জায়গায়? ওই যে ফ্রন্টাল বোন আর ন্যাসাল বোন। হ্যাঁ, এইটার যে সুটার এই ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে ন্যাসিয়ন নাকি? আমরা 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাস্ট, তাই না? 10 মিলে আমরা দেখতেছি, তোমার কোনো অসুবিধা নেই। এরপরে চলে যাও, এরপরে বেস অফ দি স্কাল, সেলা এবং ন্যাসিয়নকে যোগ করলে এটা অ্যান্টিরিয়র পার্ট অফ দি বেস অফ দি স্কাল। আবার ন্যাসিয়ন থেকে ব্যাসিয়ন নামে একটা পয়েন্ট আছে, ইন ফ্রন্ট অফ দি ফোরামেন ম্যাগনাম।
বেসের পয়েন্টটা হচ্ছে আচ্ছা বেসের নিচে ধরবে না, ওই এসেন প্লেনই ধরবে তোমাকে, ওইটা দরকার নেই, জটিল জিনিস শেয়ার দরকার নেই। তারপরে আসো নিচে আসো প্যালেটে, মেক্সিলা হচ্ছে অ্যান্টেরিয়র ন্যাসাল স্পাইন, এএনএস, অ্যান্টেরিয়র ন্যাসাল স্পাইন, ওই যে ন্যাসাল স্পাইনটা আছে না, দেখা যাচ্ছে তো, আর উপরে হ্যাঁ এই জায়গাটা অ্যান্টেরিয়র ন্যাসাল স্পাইন আর পোস্টেরিয়র ন্যাসাল স্পাইন। এই যে সফট প্যালেটের আগেই এই যে স্পাইনটা, সফট প্যালেটের আগে এই যে স্পাইনটা, এই দুটো যোগ করলে এএনএস প্লেন যোগ করলে এটা হচ্ছে মেক্সিলারি প্লেন, মেক্সিলা এই তলে আছে নাকি। এরপরে এই পয়েন্ট, ডিপেস্ট পয়েন্ট ইন দি কনকিভিটি between the alveolar crest of the upper central incisor and the anterior nasal spine. এই দুইটা anterior nasal spine এবং and the summit of the alveolar crest of the upper central incisor. এই দুইটার এই যে কনকেভটা আছে, এটার যে ডিপেস্ট পয়েন্টটা কোনটা, আরো উপরে উঠো, হ্যাঁ এই যে এটা ডিপেস্ট পয়েন্ট, এইটা হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ মেক্সিলা anteriorly এই জায়গায় আছে, anterior nasal spine না, এই পয়েন্ট। মেক্সিলা যে বোন, কারণ এরপরে যেটুকু আছে ওটা অ্যালভেওলার বোন, সেই অ্যালভেওলার বোন দাঁত যদি উঁচা থাকে ওটা উঁচা থাকবে, দাঁত যদি নিচা থাকে ওটা নিচা থাকবে। অ্যালভেওলার বোন দাঁতের সাথে জায়গা চেঞ্জ করবে, কারণ ও হচ্ছে দাঁতের সঙ্গী, ও দাঁতের জন্য তৈরি হয়েছে, দাঁত তৈরি হলেও থাকবে, দাঁত না থাকলেও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অ্যালভেওলার বোন নড়ে দাঁতের সাথে, দাঁত বাক্কালি পেস্ট হইলে অ্যালভেওলার বোন বাক্কালি চলে যায়। কিন্তু যেটা এই পয়েন্টটা হচ্ছে কি অ্যালভেওলার বোন না, ওটা হচ্ছে মেক্সিলা অ্যান্টেরোমোস্ট পয়েন্ট। অ্যান্টেরোমোস্ট স্পাইন তো একটা স্পাইন সামনে চলে গেছে, কিন্তু মেক্সিলা তো শেষ হয়নি, মেক্সিলা আরো আগে শেষ হয়ে গেছে, এই জন্য বলা হয় ডিপেস্ট পয়েন্ট ইন দি কনকিভিটি। এরপরে আসো মেন্ডিবলে, এরপরে আছে অক্লুসাল প্লেন, কামুর যে তলে মিলিত হয়েছে ওটা অক্লুসাল প্লেন বলে। ওটা সংজ্ঞা হচ্ছে it is the plane over the overlapping cups of molars and premolars, সেটাকে বলা হয় অক্লুসাল প্লেন নাকি। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি এই যে মেন্ডিবলে আসো, এই মেন্ডিবলটা শেষ করলে ক্লাস শেষ, এটা আর 5 মিনিট পর বুঝে যাবো। মেন্ডিবুলার প্লেনে গনিয়ন আছে একটা, ওই যে এই যে মেন্ডিবুলার র্যামাস এবং বডির যে অ্যাঙ্গেল, এই যে বডির অ্যাঙ্গেল যেখানে যে শেষ হয়েছে, এই আবার র্যামাসের অ্যাঙ্গেল, পোস্টেরিয়র বর্ডার অফ দি র্যামাসের অ্যাঙ্গেল, পোস্টেরিয়র বর্ডার অফ দি র্যামাস আঁকো কর্নেল থেকে, হ্যাঁ এইখানে এই যে এখানে যে শেষ, এইখানে এটাকে বলে গনিয়ন, গনিয়ন দেখা যায় বলে ওই জায়গায় দেখা যায়। হ্যাঁ, গনিয়ন কোথায় থাকে, এই জায়গায় থাকে। এই গনিয়নের কেমনে বের করে, এই দুইটা স্পর্শক, এই যে পোস্টেরিয়র বর্ডার অফ দি র্যামাস আর লোয়ার বর্ডার অফ দি মেন্ডিবুলার যে স্পর্শক, এই দুইটা যে বিন্দুতে সেট করে ওই যে অ্যাঙ্গেল তৈরি করে, ওই অ্যাঙ্গেলের দ্বিখণ্ডক আঁকলে দ্বিখণ্ডকটা যে বিন্দুতে এই অ্যাঙ্গেলকে সেট করে সেটা কি বলে, গনিয়ন বলে। হ্যাঁ, এবারে চীনে আসো, চীনে, এই চীনের এখানে চীনটা খুব ইম্পর্টেন্ট, একটা মানুষের চীন কোন জায়গায় আছে, চীন যদি বেশি পিছনে থাকে বেশি সামনে থাকে দেখতে খারাপ লাগে, চীনটা নর্মাল থাকতে হবে। তো চীন নর্মাল আছে রে পিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো, তোমারও তো দেখা যায় না এটি শোন। চীনের মধ্যে এই জন্য 3টা পয়েন্ট দিচ্ছে, কারণ চীনকে নানাভাবে জেনিওপ্লাস্টি নামে একটা অপারেশন আছে, যেটা দিয়ে চীনকে আলাদা করা হয় ইয়ার থেকে, মানে এটা সামনে পিছনে নেওয়া যায়। যেমন ওই মনে করো ওরে দেখা গেল একটা বলিউডের বা হলিউডের বড় একটা সিনেমায় ডাকলো, ডাকা কইলো যে তুমি তো মোটামুটি সুন্দর আছো, তোমার আমরা নায়িকা বানাবো, অভিনয় করো, তাইলে তোমার এত কোটি টাকা দিবি, গোয়া লোক শোনাইতে পারবো, ও কবে যে ডেন্টিস্ট্রি ফেন্টিস্ট্রি অত কোটি টাকা না দিলে ওই দেশ থেকে টাকা চলে যাবে। হ্যাঁ যাইবে, যাওয়ার পরে ওরা কইলো যে না বাবা তোমাদের তো আমরা চয়েস করছিলাম, কিন্তু তোমার থুতনিটা সুন্দর, কিন্তু এটা আসলে ইয়ার মতো ইয়ার মতো সুন্দর, স্বপ্নের মতো সুন্দর, স্বপ্নের মতো সুন্দর না হলে আমার ছবিটা তো বিক্রি হবো না। আমি চাইতেছি আমি 300 কোটি টাকা খরচ করুন, 1 সপ্তাহের মধ্যে 400 কোটি টাকা বেশি, এই থুতনি দিয়ে তো ঢুকবো না, হলো 1 সপ্তাহের মধ্যে বেশি ভালো দিব না, ইউটিউবে যাবো গিয়ে সিনেমা, তখন তার ইনকাম হবে, বুঝবো কপি টপি সব দেখবো গিয়া, আমার ইনকামের টাইম তো অল্প, এই থুতনি দিয়ে এটা হবে না।
তখন ওদের কইলো যে এটা কায়দা একটু সামনে নিয়ে করবো আমি নিবেন কিনা বলো ও এখন চিন্তা করবো যে বাপ এত কোটি টাকা কিন্তু কায়দা এটা সামনে নিয়ে বলো দিব না তোমার বলতেছে না সবাই এই বোরকালির ওই কাজ করে ওরা নাও করতে পারে they can be better